১৬৪২ জনের রোহিঙ্গাদের প্রথম দলটি ভাসানচরে তাদের প্রথম দিনটি পার করেছে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মুন্নি সাহা। দর্শক, আপনারা জানেন যে কক্সবাজারে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসে তখন দেশি বিদেশি অনেক এনজিওই কাজ করতে শুরু করে, কিন্তু ভাসানচরে যখন রোহিঙ্গারা প্রথম স্থানান্তর হয় তখন বিদেশি এনজিও কর্মীরা আসতে অপারগতা প্রকাশ করে এবং দেশীয় কর্মীরা আস্তে আস্তে আসা শুরু করে। তো সেই প্রসঙ্গে কথা বলতে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহার মাধ্যমে। মুন্নি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে ভাসানচরে দেশীয় এনজিও কর্মীরা আছেন এবং বিদেশি এনজিও কর্মীরা কেন আসতে চাচ্ছেন না, তাদের বক্তব্য কি? বরং বাংলাদেশের এনজিও 22টি এনজিও তারা অনেক আগে এখানে কাজ শুরু করেছেন। তারা কেন কাজ করছেন, তারা কি বোধ করছেন, সেটা আমি জানাতে পারবো আপনার মাধ্যমে। আমি শুরুতেই যার সঙ্গে কথা বলছি, জেসমিন প্রেমা, চেয়ারম্যান SKUS, যেটা সবাই জানতে চায়। অনেক ওখানে তো আন্তর্জাতিক এনজিওদের একটা হাব বলা হয়, অর্থাৎ কক্সবাজার। এমন অবস্থা যে বাংলাদেশের কক্সবাজার জেলাটি সব বিদেশি সংস্থাদের জন্য মনে হয় আমরা লিখে পড়ে দিয়েছি। কিন্তু এবার এই যখন একটি স্থানান্তরের বিষয়টি হলো, সেটা নিয়ে অনেকেই একটু নেগেটিভ এবং ভেতরে ভেতরে একটু নেগেটিভ আচরণ করেছে। তাদেরকে একটু ভুলও বোঝানো হয়েছে, যেটা আজকে আমরা এদের সাথে কথা বলে বুঝতে পেরেছি। ওনারা এখানে এক চিত্র দেখছে, এনজিও কর্মীদের কাছ থেকে একরকম শুনেছে। আপনারা যে সবাই মানে একযোগে সিদ্ধান্ত নিলেন যে কাজটা করবেনি, আমাদের এই স্থানান্তরের কাজটার সঙ্গে থাকবেনি, আপনারাও তো বিদেশি ফান্ডের চলেন, মানে তারপরেও যে উদ্যোগ, এই সাহসটার কথা একটু জানতে চাই কেন? আপনাকে ধন্যবাদ দিদি। আমি প্রথমেতে বলতে চাই যে বাংলাদেশকে ধন্যবাদ, কারণ আমরা জানি বাংলাদেশের আমরা যারা মানুষ তারা খুব মানবিক মানুষ এবং আত্মীয়তা আমরা পছন্দ করি, এটা আমাদের কালচারগত। তো ওরা যখন ভাসানচরে এমন একটা প্রকল্প তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের এবং নেভির তত্ত্বাবধানে, তো যখন ওরা এখানে আসলো ভাসানচরে, ওরা স্বেচ্ছায় এসেছে কক্সবাজার থেকে রোহিঙ্গারা। আমরা বাংলাদেশি এনজিওরা আমরা জানি যে প্রথম যখন কক্সবাজারে রোহিঙ্গারা এসেছিল, সর্বপ্রথম কিন্তু বাংলাদেশিরাই বিভিন্ন জেলা থেকে তাদের ব্যক্তিগত ফান্ড, ব্যক্তিগত কাপড়, খাবার নিয়ে তারা ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে কক্সবাজারে এসেছিল। বিদেশিরা কিন্তু পরে এসেছিলেন। তা আমি আশা করি বাংলাদেশের আমরা যারা ভাসানচরে কাজ করছি 22টা এনজিও এবং সরকারের তত্ত্বাবধানে, এখানে সরকারও অনেক বড় সাপোর্ট দিচ্ছেন। আমরা জানি যে বিগত 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদেরকে বুকে টেনে নিয়ে এবং সবাইকে বলছে যে ওদেরকে সাপোর্ট দাও। তা আমরা সেইভাবেই তখন ঝাঁপিয়ে পড়ছি। আজকে সেই তারই ধারাবাহিকতা ভাসানচরে আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের যে সাপোর্ট গুলো নিয়ে আমরা সরকারের সহযোগী এনজিও হিসেবে কাজ করছি, করব। অনেক ধন্যবাদ। যেটা জানতে চেয়েছিলাম যে আপনাদের তো ফান্ডের অনেক ভীতি থাকে যে বাইরে থেকে নিশ্চয়ই আপনাদের ফান্ড পেতে হয়, কিন্তু এইটা এক ধরনের সাহস অথবা এটাকে ঝুঁকি বলবো কিনা আপনারা, যেমন মানবিকতা। আচ্ছা, একটু পরিচয়টা দিয়ে বলবেন। উনি আসলে আচ্ছা সরি, আচ্ছা। আমার নাম শেখ মোহাম্মদ রাশেদুজ্জামান। আমি সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ, এই সংস্থার চেয়ারম্যান। আসলে সরকারের যে প্রত্যাশা বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য এবং কক্সবাজারের যে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে, এগুলোকে প্রোটেকশন দেওয়া, প্রপার ম্যানেজমেন্টের জন্য এই জিপকে কাজে লাগানোর সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই সরকারি সিদ্ধান্তকে আমি স্বাগত জানিয়েছি এবং এখানে যে আর্থিক সংকট আমরা একেবারে ওয়েল অফ অ্যাফ্লুয়েন্ট তা নই, বাট আমরা সাহস করে সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজস্ব ফান্ড এবং অন্যান্য কর্পোরেট CSR, দ্যাট ইজ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, দেশের বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, তাদের সাথে আমরা অলরেডি কন্ট্যাক্ট করেছি। সেখান থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পাওয়া যাবে বলে আমরা আশ্বস্ত হয়েছি। মোরওভার আমাদের নিজস্ব ফান্ড থেকে, তহবিল থেকে এগুলো করার সিদ্ধান্ত। এক বছর এখনো তো পুরোটাই সরকারের তহবিল, এখনো অন্য ফান্ড সেই অর্থে ওইভাবে
যুক্ত হয়নি এবং পুরো প্রজেক্টটা তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে। আমি একটু আপনার আমার হাতে খুব বেশি সময় নেই, ছোট্ট করে বলতে হবে, একটু বলেন। আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন, আপনার নাম। চিফ অ্যাকাউন্টেন্ট আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন। আপনারা জানেন আপনারা কি ধরনের সাপোর্ট দিচ্ছেন এখানে? আমরা এখানে একটি অ্যাম্বুলেন্স সহকারে স্বয়ং সম্পূর্ণ ল্যাব সহকারে একটি ক্লিনিকের ব্যবস্থা করেছি এবং সাথে আমরা খাদ্য, বস্ত্র সহ যাবতীয় সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এখানে এসেছি এবং প্রথমত আমরা নিজেদের উদ্যোগেই চলে এসেছি এবং আমাদেরকে বিভিন্ন ডোনাররা বলেছেন, মাননীয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন আমরা নিজেদের বাদগুলোকে আমরা ভাগ করে খাবো। তাইলে আমরা যদি কক্সবাজারে উঠিয়াতে থাকলে ভাগ করে খাবো, বাসাঞ্চলে আসলে ভাগ করে খাবো না, এটা হতে পারে না। তাহলে আমরা এখানে ভালো একটা সুব্যবস্থা করেছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সেই ব্যবস্থা অনুসারে আমরা তাদেরকে যাবতীয় সহযোগিতামূলক কার্যক্রমমূলক করে এগিয়ে যাচ্ছি। অনেকজন হাতে খুব সময় কম, আদার্সের জন্য আপনি একটু নামটা একটু বলে নেবেন। আমার নাম ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন, চেয়ারম্যান আল্লাহ সাফুল্লাহ ফাউন্ডেশন। আচ্ছা, আপনারা কি কি সাপোর্ট? আমরা শুরুতে তারা আসার পরে, তারা যেহেতু ঘর পায়নি, রান্নাঘরের ব্যবস্থা হয়নি, আমরা শুরুতে ওদেরকে যে খাবারটুকুন দেওয়া দরকার সেটা আমরা দিয়ে আসতেছি। গতকালকে তাদের বাসায় একদম দিয়ে এসছি। 2000 যে রোহিঙ্গা এই আগে টোটাল মিলে যে বাচ্চা কাচ্চা যা আছে সবার কাছে আমরা তৈরিকৃত খাবারটা ইতিমধ্যে দিয়ে দিই। আচ্ছা, মানে আমরা জানি যে আজকে আমাদের গতকালই যে ব্রিফিংটা হয়েছিল, অর্থাৎ রোহিঙ্গারা এখানে নামার পরই তাদেরকে প্যাকেট করা খাবার দিয়ে দেওয়া হয়েছিল, রাতেও প্যাকেট করা খাবার, ফলাদি দেওয়া হয়েছিল, সকালবেলা একটা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। তারপরে আগামী 2-3 দিনে লাঞ্চ এবং ডিনার, যেটা অন্তত 2 দিন রান্না করা খাবার। এবং এই আমাদের দেশি এনজিওদের 22টি এনজিও তারা নানা রকমের কার্যক্রম নিয়ে এসছেন। হসপিটালের তাদের কিছু সহযোগিতা আছে, চিকিৎসা সহযোগিতা আছে, নানান কিছু, কিন্তু সকলে মিলে অ্যারেঞ্জ করছেন আগামী 2-3 দিন অন্তত তাদেরকে রান্না করা খাবারগুলো তাদেরকে দেওয়া হবে এবং 5 থেকে 7 দিন দেওয়া হবে। এরই মধ্যে ওনারা সেটেল হবেন, গুছিয়ে নেবেন, ঘরবাড়ি সব ঠিকঠাক করে নেবেন এবং আস্তে আস্তে তারপরে তারা তাদের ওদের যে বাসা দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেজ, যারা প্যাকেট খাবার যেটা রান্না করতে পারবে, যেটা তারা চাল, ডাল, তেল যা লাগে এক মাসে একটা পরিবারের জন্য যা লাগে ওটা আগামীকালকে ওদের বাসায় পৌঁছে যাবে। গ্যাস সিলিন্ডার। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে অর্থায়নের ব্যাপারটা, আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউএন অর্গানাইজেশন তাদের সাথেও আমরা মানে যোগাযোগ রক্ষা করতেছি, তাদেরকে বিভিন্ন ভাবে মোটিফাই করতেছি, তাদেরকে বুঝাচ্ছি, তারাও আল্লাহর রহমতে আসবে টুডে অ্যান্ড টুমরো। আচ্ছা, অনেক ধন্যবাদ। যে এরকম তাই শুধু স্থানান্তর এটাকে বলছি, যে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওখানে একটা কথা কিন্তু স্পষ্ট হয়েছে, রোহিঙ্গাদের এরকম ভিড়ের কারণে, চাপের কারণে আমাদের কক্সবাজার এবং তার আশপাশের এলাকা যেভাবে বন উজাড় হয়ে গেছে, প্রতিবেশের ক্ষতি হচ্ছে, আইন শৃঙ্খলার একটা অবনতির অবস্থা এবং ড্রাগ, ওখানে আমরা জানি যে ইয়াবা সহ ইত্যাদি ড্রাগ, জঙ্গিবাদের ওখানে একেবারে উৎপত্তি। আমরা নানাভাবে বিভিন্ন দেশে বিদেশে এনজিও কাজ করলেও তাদের মোটিভেট করার কায়দা তারা কিন্তু নিয়ে আসেন। তারা ওখানে বসেই মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে এবং বিভিন্ন রকমের উস্কানিমূলক যে ওয়াজ সেগুলো তারা শোনেন। সুতরাং তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখা, বাংলাদেশের সার্বভৌমত্ব রাখার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং হুমকিও হয়ে গেছিল ওই জায়গাটি। সুতরাং সেখান থেকে তাদেরকে একটু আলাদা করে স্থানান্তর করে কাজ, তাদের লাইভলিহুড দেওয়ার যে উদ্যোগ, এটা এই যে ভাষাঞ্চল প্রকল্পটি, এটা বাংলাদেশেরই আশ্রয়ন প্রকল্প, একটি বাংলাদেশ সরকারের আশ্রয়ন প্রকল্প এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আশ্রয়ন প্রকল্পটি একেবারে পরিষ্কার করে করা হয়েছে, এই মানসম্মত করে করা হয়েছে। এটি এক ধরনের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর